আলটিমেটলি তো এই সরকারের উদ্দেশ্য হচ্ছে একটা ভালো নির্বাচন দিয়ে সরে যাওয়া। তো তার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন প্রয়োজন সেটা হচ্ছে কি প্রশাসনিক সংস্কার সবচেয়ে প্রথম প্রয়োজন। কিন্তু আমি একটা জিনিস শুধু আমি চিন্তা করে পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি কার পরামর্শটা নিচ্ছেন। যেটা একটু আগে জনাব মেজবা সাহেব বললেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও একটা মাপকাঠি রাখা রাখা উচিত ছিল। দেয়ার আর মেনি ক্যাপাবল পার্সনস যারা আরো ভালো হয়তো ডেলিভার করতে পারবেন। দেয়ার আর মেনি গুড ডুয়ার্স যারা আপনার কাজ করে সামনে দেখাতে পারতেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব, এবং যিনি, যাকে আমরা শুধু নোবেল লরিয়েট বলি না, আমরা সারা বিশ্বে উনি একটা গ্লোবাল আইকন হিসেবে আছেন। ওনার সম্পর্কে অ্যাটলিস্ট আমার ব্যক্তিগত কোনো সন্দেহ নাই ওনার সদিচ্ছার ব্যাপারে, এবং হুম। উনি দেশটাকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছেন সেই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এবং আমি আশা করি যে বাঙালি জাতিরও কোনো, সেই ব্যাপারে আমরা বাংলাদেশি যারা আছি তাদের কোনো সন্দেহ থাকা আর কথা না। তো সন্দেহগুলো হচ্ছে অন্য কারণে। যেভাবে বিপ্লবটা ঘটলো এখানে, ছাত্র হুম। জনতা এবং রাজনৈতিক কর্মী, এমনকি ছাত্র জনতার পাশাপাশি যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মা বাবারাও কিন্তু গিয়েছে। কারণ বিভিন্ন জায়গা থেকে যখন খবর আসা শুরু করলো যে এখানে অমুকের ছেলে মারা যাচ্ছে, অমুক ইনজিওর্ড হচ্ছে, বাবা মারাও কিন্তু বেরিয়ে গিয়েছিল, যার জন্য বিপ্লবটা একটা মহা আকার ধারণ করেছে। এবং আমাদের ইতিহাসে বোধহয় সবচেয়ে বড় বিপ্লব ছিল এটা। এবং যার কারণে যিনি ফ্যাসিস্ট সে রেজিম, এবং তার যে প্রধান, তিনি তিনিও এটাকে ঠিক এইভাবে হয়তো চিন্তাও করতে পারেননি। এবং যার কারণে ওই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন। থাকলে কি হতো এটা আমি ভাষায় বলতে চাচ্ছি না, এটা আপনারা বুঝে নিন থাকলে কি হতো। তো উনি হুম। যখন বুঝতে পেরেছেন যে থাকা সম্ভব না, উনি চলে গেছেন। এখন চ্যালেঞ্জেস যেগুলো এই বর্তমান টাইম গভর্নমেন্টের কাছে, বক্তব্য সম্পর্কে যেহেতু আজকে যে স্পিচ উনি দিলেন সেটা সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদের দুজন আলোচক বলেছেন। আমি শুধু যোগ করতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আশানুরূপ না। এখনো আমি বলবো যে আহ কোনো মানদণ্ডেই এটা আমি বলবো না যে স্থিতিশীল। এটা হুম। অত্যন্ত খারাপের দিকে এখনো রয়ে গেছে। প্রতিদিন সেনাবাহিনী এখন অপারেশন করছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অ্যালং উইথ, এবং কিছু কিছু পুলিশও যাচ্ছে সাথে। এবং পুলিশ ইজ নট কমপ্লিট। পুলিশ কিন্তু তাদের নর্মাল যে রুটিন ডিউটি সেগুলো করতে পারছে না, কারণ পুলিশের পুরো স্ট্রেংথ নাই। তো যেটা উচিত ছিল, যে দেশের যে চ্যালেঞ্জ গুলো, যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর যে সক্ষমতা সেটা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ, হুম। সেই সাথে হচ্ছে আপনার বাজার নিয়ন্ত্রণ, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে বাংলাদেশের সাধারণ মানুষরা কিন্তু সংস্কার কি এটা বোঝে না। কে গভর্নমেন্টে আসলো সেটা তারা জানতে চায় না। তারা শুধু জানতে চায় আজকে আমি যে টাকাটা আমি আজকে আমি আয় করলাম সেটা দিয়ে যেন আমি আমার ফ্যামিলিটাকে চালাতে পারি। তারা কিন্তু এতটুকু বোঝে। কাজে হুম। এই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটা করে পাশাপাশি যে চ্যালেঞ্জ গুলো আছে সেই চ্যালেঞ্জ গুলো তারা সাইমেলটেনিয়াসলি করতে পারতো, যেহেতু উপদেষ্টা মন্ডলীর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে ওনারা ওনাদের রেসপন্সিবিলিটি, অর্থাৎ উপদেষ্টারা সেটা ডিসচার্জ করতে পারছেন না। আমার কাছে মনে হচ্ছে যে প্রধানতম কারণ খুব অল্প সময়ের মধ্যেই এই যে মিনিস্ট্রি বদলিয়ে দেওয়া। ওনাদেরকে আজকে এক মন্ত্রণালয় দিলেন, ঠিক 1 মাস পরে বা 15 দিন পরে চেঞ্জ করে দিচ্ছেন। এটা হুম। কাদের পরামর্শ হচ্ছে আমি ঠিক জানি না। ডক্টর ইউনূসের মতো একজন এত বড় মাপের ব্যক্তিত্ব, এটা আমি জানি না উনি কেন এটা চেঞ্জ করছেন বা কার পরামর্শ করছেন। এটা আমার জানা নেই। আপনারা হয়তো এটা অনুসন্ধান করে বের করতে পারবেন, বা আরেকজন ইলিয়াস ভাই আছেন, উনি হয়তো ওনারা হয়তো বের করতে পারবেন যে কার পরামর্শ এগুলো হচ্ছে। তো এটা যদি না করা হতো তাহলে হয়তো কারণ যখনই যিনি দায়িত্ব পেয়েছেন একটা মন্ত্রণালয়ে বসলে এটা কিন্তু অ্যাকচুয়ালি আত্মস্থ করতে বা এটা সম্পর্কে বুঝতে হুম। মিনিমাম আপনার তাকে 30 দিন সময় দিতে হবে। যারা একদম নতুন তাদের কিন্তু এরকম 3 মাস লাগবে। যেমন দুইজন ছাত্র, ধরনের অভিজ্ঞতা নাই এবং চাকরির অভিজ্ঞতা নাই, অন দা জব ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই। বাকি যারা তারা প্রশাসনের চাকরি করেছেন, কিছু অভিজ্ঞতা আছে। আর হুম। কিছু যারা আছেন যে 4 জন আপনার এনজিওর, তাদেরও কিন্তু এই প্রশাসনিক কোনো দক্ষতা নাই।
তো কাজেই এই জায়গায় কিছুটা কাজ করতে গিয়ে সচিব যারা আছেন, যারা মন্ত্রণালয়ের মন্ত্রী পরেই মন্ত্রণালয়ে তাদের অবস্থান, তারা কিছুটা হয়তো ওভার পাওয়ার করছে। এখানে হয়তো কিছু একটা তাদের মধ্যে কিছুটা গ্যাপ আছে, যার জন্য তারা বিশ্বাস করতে পারছেন না বলে মনে করছে। তো এই ব্যাপারে আমার মনে হয় একটু দৃষ্টি দেওয়া উচিত, এবং এটাকে আরেকটু শক্তভাবে একটা জবাবদিহিতার আওতায় যদি নিয়ে আসা হতো। ওনারা রেগুলার মিটিং করছেন, সে খবর আমরা পাচ্ছি, কিন্তু কারা কতটুকু, তাদেরকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, কতটুকু, অর্থাৎ 30 দিনে তারা কতটুকু অর্জন করবেন, বা 60 দিনে কতটুকু করবেন, বা 90 দিনে কতটুকু করবেন, বা 100 দিনে কতটুকু করবেন, এটা মানে কিন্তু গভর্নমেন্টের উচিত ছিল। তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছে কিনা, তাদের টাইম যে না ফ্রেমটা ঠিক করার কথা সেটা করেছে কিনা না, সে নিয়ে। হুম। আমি সেটাই সেটাই বলছি যে এই গভর্নমেন্টের উচিত ছিল মানে পুরোপুরি একটা প্রথমত রোড ম্যাপ যেটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে সেরকম। একটা একটা টার্গেট দেওয়া উচিত ছিল, যেহেতু উনি ইন্টারঅ্যাক্ট করেছেন অলমোস্ট অল দি পলিটিক্যাল পার্টি এক্সেপ্ট জাতীয় পার্টি, মেইন কিন্তু জাতীয় তিনি পার্টি আজকের ছাড়া। যে বক্তব্যটা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে আপনি কতটুকু আশাবাদী? তিনি বলেছেন যে আসলে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলি রয়েছে সেগুলি ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব নয় বা উচিত হবে না, তিনি এটা বলেছেন। পাশাপাশি নির্বাচনের ট্রেন সেটিও যাত্রা শুরু করেছে। এ, তাহলে এখানেই বুঝতে না চেষ্টা করছি যে না, এখানে আমি সম্পূর্ণ ওর সাথে একমত যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া অ্যাকচুয়ালি নির্বাচন করা সম্ভব না। আপনি যদি গত 15 বছর আগে যদি একটা গাছ রোপণ করে থাকেন, আজকে এই গাছটা কত বড় হয়েছে আপনি দেখেন, শিকড়টা কত নিচে গেছে। কাজে এই গাছটাকে উপড়িয়ে ফেলতে গেলে অনেক শক্তির প্রয়োজন, হুম অনেক পরিকল্পনার প্রয়োজন, এবং সামনের দিকে তাকিয়ে থেকে যে গাছটা কি সম্পূর্ণ উপড়ে ফেলে দিব, নাকি কিছু ডালপালা ছেড়ে দিব, নাকি এমন ভাবে এটা রাখবো যাতে গাছটা দাঁড়িয়ে থাকে কিন্তু কোনো ক্ষতি যেন না করে দেশের, এই হুম জিনিসটা কিন্তু মাথায় নিয়েই কিন্তু উনি আগাচ্ছেন। তো এবং কিন্তু আমি একটা জিনিস শুধু আমি চিন্তা করে পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি কার পরামর্শটা নিচ্ছেন। যেটা একটু আগে জনাব মেজবা সাহেব বললেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও একটা মাপকাঠি রাখা রাখা উচিত ছিল। দেয়ার আর মেনি ক্যাপাবল পার্সনস যারা আরো ভালো হয়তো ডেলিভার করতে পারবেন। দেয়ার আর মেনি গুড ডুয়ার্স, যারা আপনার কাজ করে সামনে দেখাতে পারতেন। তো এইটা কেন, আহ, জি জি বলুন আপনি। হ্যাঁ। আচ্ছা, এটা উনি কি দৃষ্টিভঙ্গি থেকে বা কি ক্রাইটেরিয়ার মাধ্যমে উপদেষ্টাতে উনি নিয়োগ দিয়েছেন, এটা উনি জানেন। তবে আমি আপনার ওই প্রশ্নে চলে আসি যে উনি যে বক্তব্য রেখেছেন যে হুম নির্বাচনের ইয়েতে অলরেডি শুরু হয়ে গেছে যাত্রাটা, হ্যাঁ, এটা আলটিমেটলি তো এই সরকারের উদ্দেশ্য হচ্ছে একটা ভালো নির্বাচন দিয়ে সরে যাওয়া। তো তার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন প্রয়োজন সেটা হচ্ছে কি প্রশাসনিক সংস্কার সবচেয়ে প্রথম প্রয়োজন, যাদের মধ্যে এখন আমি বলবো যে 98% এখন বাকি। মাত্র 2% আমি বলবো যে কিছুটা হয়তো এদিক সেদিক করেছে, কাউকে চাকরি থেকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর আর শুধুমাত্র জাস্ট মন্ত্রণালয় বদল করা হয়েছে। এটা কোনো সংস্কার না। যারা, যাদের সম্বন্ধে স্পেসিফিক প্রমাণ আছে, এটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে সেই প্রমাণগুলো আছে, আমাদের বিভিন্ন সাংবাদিক যারা আছেন, ভাইরা আছেন, তাদের কাছে প্রমাণ আছে। সেই প্রমাণ নিয়ে এই প্রশাসনের যারা সরাসরি সে ফ্যাসিস্ট রেজিমকে সহায়তা করেছে, দে শুড নট বি ইন দ্য সার্ভিস এনিমোর। দরকার হুম হলে জুনিয়র দিয়ে চালাক, তারা অ্যাক্টিং হিসাবে তারা চলতি দায়িত্ব থাকবে, সময় হলে প্রমোশন পাবে। কাজে আপনার দায়িত্ব, আপনি যদি এই 25, 26 বছর, 27 বছরের দুইজন ছাত্রকে দিয়ে আপনি মন্ত্রণালয় চালাতে পারেন, তা যারা অলরেডি প্রশাসনে 10, 15 বছর চাকরি করে ফেলেছে, তাদেরকে আপনার হায়ার পদে বসিয়ে কাজ চালাতে পারবেন, হয়তো তার পদবিটা চেঞ্জ করলেন না। তা আমার উচিত ছিল ফ্যাসিস্ট রেজিমের সবাইকে আপনার বিদায় করে দেওয়া, ঠিক আছে, সবাইকে বিদায় করে দেওয়া। এবং যারা এখানে অন্যায় করেছে, জনগণের সম্পত্তি লুটপাট করতে সহায়তা করেছে, তাদেরকে দে শুড হ্যাভ বিন বিহাইন্ড দি বার, তাদেরকে দে শুড হ্যাভ বিন ব্রট টু দ্য জাস্টিস। এটা কিন্তু করা হয়নি, এটা ইমিডিয়েটলি করা উচিত। সেকেন্ড হচ্ছে আপনার পুলিশকে কমপ্লিটলি আপনার সংস্কার করতে হবে। সংস্কার শুধু আমি বলবো না, এটা সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। এটা পুলিশ, ওই পুলিশ কিন্তু আর নাই। এটা আমার সাথে সবাই একমত হবেন। তারা পুলিশ মনে করতো যে পুলিশ তারা দেশের রাজা, তারা যেহেতু সরাসরি ফ্যাসিস্ট প্রধানের কথা অনুযায়ী কাজ করতো, এবং তারা এমনকি কোনো ওসিকে শোনা যেত যে তারা যদি কোনো মিনিস্টার বল তাও শুনতো না, তারা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে
কথা বলার মতো তাদের সুযোগ ছিল? ওসি অব দি থানা, জাস্ট চিন্তা করেন। তাহলে তাদেরকে, সে যদি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মতো ক্ষমতা রাখে, তাহলে সাধারণ জনগণ যে একটা জিডি করতে যায় তার জিডি সে নিবে না, যারা একটা কেস ফাইল করতে যায় কেস তারা নিবে না। তো তাদেরকে কিভাবে আপনি দেখবেন? গুলি করতে বলা হয়েছে, তারা গুলি করে এতগুলি ছাত্র জনতাকে নিহত করেছে, যেটার বিচারের জন্য এখন পর্যন্ত সেই সমস্ত পুলিশদেরকে আইডেন্টিফাই করা হয়নি যারা গুলি ছড়েছে এবং কিল করেছে। বেশ কিছু পুলিশ জয়েন করে, দ্যাটস ফাইন, কিন্তু যারা জয়েন করেছে তাদের মধ্যে কিন্তু অনেকে আছে। তো এই কাজগুলো কিন্তু ইমিডিয়েটলি করতে হবে। এখন 100 দিন পার হয়ে গেছে, আমি বলবো 100 দিন এই সরকারের জন্য কিছুই না, আরো কিছু সময় দিতে হবে। যৌক্তিক সময় সম্পর্কে আমি একটু পরে বলছি। তো পুলিশের সংস্কার, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে আপনার দ্রব্যমূল্যের আপনার যে আপনার দাম, সেটা অবশ্যই যেভাবে হোক নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আমি অনেক মনে করি যদি এটা আপনার যে সংস্থা আছে ভোক্তা অধিদপ্তর, তারা যদি না পারে, এই মুহূর্তে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার আছে, উইথ দ্য হেল্প অফ দ্য আর্মি, উইথ দ্য হেল্প অফ বিজিবি, উইথ দ্য হেল্প অফ আনসার, যারা এটা বিশাল সংখ্যার আনসার, তাদেরকে এমপ্লয় করে সরাসরি একদম খামারির কাছ থেকে নিয়ে এসে সরাসরি এখানে আপনার বিভিন্ন জায়গায় আউটলেট করে আপনার বিক্রি করে মানুষকে সেই স্বস্তিটা দিতে পারে গভর্নমেন্ট। এটা খুব ইজিলি সম্ভব। মানে তারা তাদের প্রাইমারি দায়িত্ব করা ছাড়াও এই কাজগুলি করতে পারে। ফোর্থ হচ্ছে আপনার এই যে যেটা বললাম যে আইন শৃঙ্খলা, এটা রাতের বেলা এখনো এটা একমাত্র আর্মি এখন আছে বলে কিছুটা কমেছে। আর্মি প্রতিদিন অপারেশন করছে। অনেক আপনার সন্ত্রাসী ইতিমধ্যে ধরা পড়েছে, তাদেরকে অলরেডি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এটা জারি রাখা হয়েছে, এবং এটা একটা সুফল ইতিমধ্যেই পাওয়া শুরু করেছে। এই কাজগুলো ছিল বেসিক্যালি আপনার পুলিশের, যেহেতু পুলিশ এই কাজগুলো করতে পারছে না, সেজন্য এটা সেনাবাহিনী করছে। এবং এটার সেনাবাহিনীর মাধ্যমে বেশ কিছু ভালো কাজ হওয়ার কারণেই আরো 60 দিন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনার এই কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। তো সেনাবাহিনী সেটা করছে। তো যে সেনাবাহিনী কতটুকু করছে কি করছে সে নিয়ে আমি আপনার কাছে আবারও আসছি। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আমরা অনেক উদ্বিগ্ন। আসলে সেনাবাহিনী কি করতে, পেছনে আসলে সেনাবাহিনীর রোল কি, সেনা প্রধানের রোল কি, এ ব্যাপারে আপনার কাছ থেকে আমি জানবো দ্বিতীয়। আমি 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 আর একটা কথা বলে দিই যে সেনাবাহিনীর আপনার বোধহয় যেহেতু সাংবাদিক জানা উচিত। দেখেন, আপনি যে রোল করতে গিয়ে না, আপনার আমি সবাই একরকম না। দ্বিতীয় পর্যায়ে একটু বিস্তারিত ভাবে বলবেন সেনাবাহিনীর রোল নিয়ে। আমি এই পর্যায়ে আপাতত মোটামুটি প্রধান উপদেষ্টার উদ্দেশ্য এবং তার বক্তব্যের বিশ্লেষণ আপনার কাছে শুনেছি।